হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে FBI এর সহায়তা নেবে সরকার। 21শে আগস্ট মামলায় তারেক বাবুর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি হাইকোর্টের পর্যবেক্ষণ। সামনে কঠিন সময় পার করতে হবে বললেন সেনাপ্রধান, ক্রান্তি লগ্নে পাশে থাকবে সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। আওয়ামী শাসনের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বছরে গড়ে $16 বিলিয়ন। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের প্রথম ধাপের ঐতিহাসিক এই দলিল উপকৃত করবে জাতিকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। হাসিনা সরকারের পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠন করা হয় 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রতিবেদনই তুলে দেয়া হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে, যেখানে আছে শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি আর সব ক্ষেত্রে আর্থিক অনিয়মের অবিশ্বাস্য সব চিত্র। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। স্বৈরাচারী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামল জুড়ে বছরে কিভাবে গড়ে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে তা উঠে এসেছে বিস্তারিতভাবে। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে কিভাবে চামচা পুঁজিবাদের জন্ম দিয়েছে বিগত হাসিনা সরকার, তার কিছুটা ধারণা দেন কমিটির সদস্যরা। স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। প্রায় $16 বিলিয়ন গড়ে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগার্করা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন, এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্নভাবে খাটতো। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ব্যয় হয়েছে 7 লাখ কোটি টাকারও বেশি, যার 40% লুটপাট করেছেন আমলারা। ট্যাক্স এক্সেম্পশনগুলো কোনো যৌক্তিকতা ছাড়া, রেশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে, সেটার জন্য তারা এই দুটো আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার মধ্যে দিয়েছে। আর্থিক খাতের ভয়ঙ্কর এই চিত্রকে দেশের পুরো অর্থনীতির জন্য বড় দুর্যোগ বলে মন্তব্য অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের। আমরা একটা পদচিহ্ন রেখে যাব, পলিটিক্যাল গভর্নমেন্ট অনুসরণ করে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং লোন 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে। মূল্যস্ফীতি, খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই 6 বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রণীত হয়েছে শ্বেতপত্র। খুব শিগগিরই জাতির সামনে প্রকাশ করা হবে এই প্রতিবেদন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা আমলে লুট হওয়া টাকা পুনরুদ্ধার এবং এই লুটপাটের বিচারকে
সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে রেখেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর বিস্তারিত জানাতে রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই আয়োজন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের গল্পের আড়ালে গেল ১.৫ দশকে লুটপাটের চিত্র ফুটে উঠেছে এই প্রতিবেদনে। সরকারের এখন প্রধান লক্ষ্য কি করে লুট হওয়া এ টাকা ফিরিয়ে আনা যায়। গত ১৫ বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। অনেকগুলো মিটিং আমরা করছি, এফবিআই এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি, হ্যাঁ, আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক। তিনি বলেন, গেল ৩ মাসের তথ্যপাত্রের ভিত্তিতে করা হয়েছে এ প্রতিবেদন, তাই ব্যাংকিং খাতের লুটপাটের পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে আরও খানিকটা। ৩ মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। সম্প্রতি 22,500 কোটি টাকা ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকটে থাকা কয়েকটি ব্যাংককে যে ঋণ দিয়েছে তাতে মূল্যস্ফীতির উপর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আদালতে সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। সেদিন ব্যবহৃত গ্রেনেড কে বা কারা সরবরাহ করেছে তাও চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেছে উচ্চ আদালত। এদিকে সরকার চাইলে চার্জশিট পুনঃ তদন্ত করতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে 2018 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে, আর মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ আরও 19 জনকে। এরপর ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের শুনানি হয় হাইকোর্টে। বেঞ্চ ভেঙে গেলে আবারও বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। অবশেষে হাইকোর্টের রায়ে খালাস দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে। দ্বিতীয় চার্জশিট আইনসম্মত না হয় এই রায় দেয়া হয়। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। পরে তারেক রহমানের আইনজীবীরা জানান ষড়যন্ত্র করেই ফাঁসানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না, এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, এটা প্রমাণ করা যায় না। 21শে আগস্ট ঘটনায় নিহত 24 জনের পরিবার চাইলে আপিল করতে পারবে। প্রকৃত আসামিদের ধরতে চাইলে সরকার আবারও পুনঃতদন্তও করতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার খালাসের বিরুদ্ধে আপিল করা উচিত। মোট 84টি মামলার মধ্যে 36টি মামলায় খালাস পেলেন তারেক রহমান, আর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত বিচারাধীন মামলা হাইকোর্টে।
শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশের ক্রান্তিকালে দিনরাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ, দুর্যোগ, জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সহ নানা বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী অনেক ভালো কাজ করে যাচ্ছে বলে জানান জেনারেল ওয়াকার। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে কঠিন সময় পার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। খেলাপি ঋণ আদায়ে এস আলমের 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। খেলাপি ঋণ আদায়ে বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ সহ গ্রুপের মালিকানাধীন 12 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক। অর্থ ঋণ আদালতে করা এই মামলায় অন্য আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, তাদের 2 ভাইয়ের স্ত্রী সহ 11 জন এবং গ্রুপের মালিকানাধীন 12টি প্রতিষ্ঠান। দুপুরে বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করেন জনতা ব্যাংকের কর্মকর্তা সত্যজিৎ ঘোষ। একই সাথে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে খেলাপি ঋণের টাকা উদ্ধারে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ক্রোকেরও নির্দেশ দেন আদালত। এই মামলায় আজকে আদালত কয়েকটি আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি আদেশ হলো যে 4 নম্বর বিবাদী সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলি ক্রোক করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন আগামী তারিখ পর্যন্ত, তারা হাজির না হওয়া পর্যন্ত। বিচার প্রক্রিয়া সহজীকরণ করা, উচ্চ আদালতে বিচারক নিয়োগ ও উন্নত মামলা ব্যবস্থাপনা সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়েছেন অংশীজনেরা। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে বক্তারা বলেন, উচ্চ আদালতের সৎ ও যোগ্য পিপি ও জিপি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির পাশাপাশি বিচারাঙ্গনকে নারী ও শিশু বান্ধব করার উপর জোর দেন তারা। এতে সভাপতিত্ব করেন সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিক্সের 2 দিনের বার্ষিক বিজনেস কনফারেন্স 2024। 29 ও 30 নভেম্বর কক্সবাজারে
ডিবিএল পরিবারের সকল ডিলার ও ডিস্ট্রিবিউটরদের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বাজিদ বাশার, হেড অফ সেলস শহীদুজ্জামান রাজ, ফিনান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম, হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজনের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ডিবিএল সিরামিক্সের নতুন পণ্য মোজাইক টাইলসের মোড়ক উন্মোচন করা হয়। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্রিক্স সদস্য দেশগুলো ডলারের বিপরীতে নতুন মুদ্রা চালু করলে 100% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প ব্রিক্সকে নতুন মুদ্রা চালু করতে নিষেধ করেন, বলেন আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করার কোনো সুযোগ নেই। কোনো দেশ যদি এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রকে বিদায় বলতে হবে, আর নির্দেশ না মানলে 100% পর্যন্ত শুল্ক মোকাবেলা করতে হবে বলে হুমকি দেন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তবে তার আগে আমদানি পণ্যের উপর 10 থেকে 20% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিসিবির বিবেচনায় সব সময়ই আছেন সাকিব আল হাসান, তবে শুধু বিদেশে খেলে জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। গণমাধ্যমকে বোর্ড সভাপতি আরও জানান, সাকিবের দেশে আসা বা নিরাপত্তা ইস্যু সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার আমলে বছরে $16 বিলিয়ন পাচার, টাকা উদ্ধারে এফবিআই এর সহায়তা নেবে সরকার। 21 আগস্ট মামলায় তারেক বাবুর সহ খালাস সবাই, চার্জশিট আইনসম্মত হয়নি, হাইকোর্টের পর্যবেক্ষণ। সামনে কঠিন সময় পার করতে হবে বললেন সেনাপ্রধান, ক্রান্তি লগ্নে পাশে থাকবে সেনাবাহিনী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।